স্বাগত ৭১ জার্নালে। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করার চেষ্টা করি। আপনারা জানেন, পত্র, পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয়ে থাকে আমরা একে একে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। কেবল জানিয়ে দিই না, সে সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা ওইসব খবরের গভীরে ঢোকেন, তাদের বিশ্লেষণগুলো আমরা জানার চেষ্টা করি এবং সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন। শামসুল আলম লিটন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা এই আয়োজন শুরু করার আগে একটা ধারণা দিচ্ছিলাম যে কী কী বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আশা করি সেগুলো নিয়ে কথা বলতে পারবো এবং বলে রাখি দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এই যে আয়োজন চলছে, এই আয়োজনের বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে অতিথিরা যুক্ত হবেন এবং অনলাইনে যুক্ত সেই অতিথিদের বক্তব্যগুলো, পর্যবেক্ষণগুলো আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক এবং আমাদের সঙ্গে আলাপে যুক্ত হবেন কেন্দ্রীয় বিএনপি জলবায়ু বিষয় সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। আমরা তাকেও যুক্ত করার চেষ্টা করব। এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক এবং আশা করি আমরা পিরোজপুর ১ আসনে জামাত মনোনীত প্রার্থী মাসুদ সাইদি তাকেও পেয়ে যাব। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই রাতে আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। এবং শামসুল আলম লিটন, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। বড় খবর হচ্ছে যে চট্টগ্রামে তারেক রহমান পৌঁছে গেছেন। আমরা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদকে দেখেছি বেশ উচ্ছ্বসিত, কারণ সেই ২০০৫ সালে সবশেষ তারেক রহমান চট্টগ্রামের মাটিতে নেমেছিলেন। এটা ২০২৬, একটা দীর্ঘ সময় পর সেখানে যাওয়া, মানুষের মধ্যে আবেগ আছে, উৎসাহ আছে এবং আগামীকাল এই চট্টগ্রামের ৪টা জেলায় ৬টা জনসভা হবে এবং সেখানে সব স্টেজ প্রস্তুত, মানুষের অপেক্ষমান রয়েছে। ঠিক আছে, আপনার জায়গা থেকে একটু বলবেন প্রত্যাশার জায়গাটা কি? যেই খবরটা আমি আসলে আপনাকে এই আলাপে যুক্ত করতে চাই, আমরা দেখছিলাম চট্টগ্রামে মোট ১৬টি সংসদীয় আসন আছে এবং সেখানে নির্বাচনের মাঠে শতাধিক প্রার্থী আছে, কিন্তু মুশকিল হচ্ছে সেখানে নারী প্রার্থী মাত্র ৩ জন। এবং অনেক নির্বাচন বিশ্লেষকরা বলছেন যে এটা আসলে শুধু বিএনপি না, সব রাজনৈতিক দলের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে যে কেউ আসলে নারী প্রার্থী এখানে দেননি, কিন্তু নারীদেরকে তো আকৃষ্ট করতে হবে, কারণ নারী ভোটের সংখ্যা অনেক বেশি এখানে। ধন্যবাদ রাকিব। আসলে চট্টগ্রামের সঙ্গে যেহেতু তারেক রহমান সাহেবের অনেক দুঃখ বেদনা এবং জড়িত আছে ইতিহাসের, বাট বিজয়ের ব্যাপারও জড়িত আছে, যেহেতু সেখান থেকেই ওনার পিতা মেজর জিয়া, তৎকালীন মেজর জিয়া প্রথম রিপাবলিক ঘোষণা করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন। পরবর্তীতে রাজনীতিকদের অনুরোধে সেটিকে সংশোধন করে তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন তৎকালীন যে রাজনৈতিক সংগ্রামের নেতা শেখ সাহেবের নামে। এটা অনিবার্য যে তিনি তার যে রিপাবলিক ঘোষণা, এটা যেমন সত্য, তেমনিভাবে সত্য হচ্ছে চট্টগ্রাম থেকে সেই স্বাধীনতার ঘোষণা দেওয়া, যেখানে মানুষ আশায় বুক বেঁধেছে যে সেনাবাহিনীর নেতৃত্বে আমাদের যুদ্ধটি হচ্ছে। ততদিনে রাজনীতিকরা পার করে ফেলেছে, শান্তিপূর্ণ জায়গায় পাড়ি দিয়েছেন এবং একজন তৎকালীন সময় পর্যন্ত অত পরিচিত নন, অথচ মুহূর্তের মধ্যে বিশ্বের কাছে পৌঁছে গেল সেই চট্টগ্রাম। এবং যেই চট্টগ্রামের সেই ঘটনার মাত্র 10 বছর পর তার পিতার যে নৃশংস যে ঘটনাটি ঘটেছে, এটা অনেক দুঃখজনক একটি অধ্যায় ইতিহাসের। তো সেই চট্টগ্রামেই আজকে তিনি অবস্থান করছেন এবং যেই চট্টগ্রামের রাজনীতিতে জঞ্জাক্ষুব্ধ অবস্থা সব বড় পার্টির মধ্যে দেখা যায়, সেখানে এটা হচ্ছে চট্টগ্রামের রাজনীতির একটা বাস্তবতা। চট্টগ্রাম থেকে তিনি নির্বাচনী প্রচার শুরু করেছেন সিলেট থেকে এবং দ্বিতীয় বিভাগ হিসেবে চট্টগ্রামে আজকে যাত্রা শুরু করে আজকে তৃতীয় দিন এবং বলতে গেলে শাটল জনসভা, শাটল মিটিং এবং সেখানে কালকে 6টি জনসভার কথা বলছেন। সুতরাং আমরা বুঝতেই পারি। এবং রাতে আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম যে তিনি চট্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন, সেই সবার আগে বাংলাদেশ যে গাড়িটি নিয়ে। সুতরাং চট্টগ্রামে যে নির্বাচনী উত্তাপ, সেই উত্তাপটি আজকে সেখানে রাত থেকে শুরু হলো এবং কালকে জনসভাগুলো হবে। ইমিডিয়েটলি হয়তো আগামী সপ্তাহে জামাতে ইসলামের নেতারাও সেখানে যাবেন। সো নির্বাচনের একেবারে বলতে গেলে গত 72 ঘন্টার মধ্যে প্রতি ঘন্টায় আধা ঘন্টা 1 ঘন্টা পর ইভেন রাত 2টা 3টা 4টা পর্যন্ত বিভিন্ন বক্তব্য, বিভিন্ন কিছু আসছে। পুরো একটা নির্বাচনী আমেজের মধ্যে দেশ ঢুকে পড়েছে। কারণ ঢাকা, সিলেট তো শাহজালাল রহমতুল্লাহ মাজার থেকে যেহেতু একটা রেওয়াজ চালু হয়েছে, অনেক দলই সেটা করে এবং বিএনপি সবসময় সেটা করেছে। তো এখন চট্টগ্রাম বন্দরনগরী, সেখানে এই নির্বাচনী হওয়ার পরে
অন্যান্য বিভাগে আগামী কয়েকদিন আমরা সেটা দেখতে থাকবো। তো চট্টগ্রামে সেখানে আপনি যে কোনো নারী প্রার্থী, অনলি 3 জন নারী প্রার্থী, তাও 3 জনই হচ্ছে বামপন্থী 3টি দলের পক্ষ থেকে। এটা এবং অন্যান্য দল জামাত ইসলাম কোনো নারী প্রার্থী সারা দেশে যতটুকু আমার জানা মতে দেননি, এবং জোটের পক্ষ থেকেও আমরা কোনো নারী প্রার্থীর কথা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। এখন পর্যন্ত তো আর তো নতুন প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই। সো নারীদের না থাকা এবং নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার যে বয়ান, যেটি জুলাই সনদে আছে, তার মানে রাজনৈতিক দলগুলো সচেতনভাবে অথবা অচেতনভাবে অথবা আধা সচেতনভাবে তারা কিন্তু জুলাই সনদকে অকার্যকর করার জন্য রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা, সেটি কিন্তু আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এবং জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে যারা নসিহত করেন অথবা যেসব রাজনৈতিক দল নসিহত করেন, তাদের নিজেদেরকে আসলে আয়নায় দেখা উচিত। এবং জুলাই সনদ কার্যকর করার জন্য কোনো দল শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে সেখানে কিন্তু অন্যতম প্রধান একটি ধারা নারীদের অংশগ্রহণ, সেখানে হচ্ছে 0। অর্থাৎ রাজনীতিকদের মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা, যেটি বলবে সেটা অ্যাকুরেট হতে হবে, ফ্যাকচুয়াল হতে হবে। মিথ্যা, শঠতা, প্রতারণা, এটা বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় দেওয়ার যে জুলাইয়ের যে প্রত্যাশা ছিল, সেটিও একটা ব্যাপার ছিল। কারণ নাটক কম করো প্রিয়, এই কথাটির অর্থটা কি? এই কথাটি তো জুলাই 2024-এর সবচেয়ে বেশি ব্যবহৃত। অর্থাৎ রাজনীতিতে মানে আর প্রতারিত হতে চাই না, সঠিক তথ্যটা আমাদের, এবং নারীরা সম্ভবত যে প্রতারিত হয়েছেন এই নির্বাচনে প্রার্থিতার মধ্য দিয়ে, এটি একেবারে স্পষ্ট হলো। এবং জুলাই সনদ নিয়ে যে রাজনৈতিক দলগুলো নারী প্রার্থী করলো না, তাদের কিন্তু অবশ্যই জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি এখান থেকে আবার আলাপটা শুরু করব। অনলাইনে আমাদের যুক্ত থাকা অতিথিদেরকে আরও একবার পরিচয় করে দিই। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে। আগে থেকে আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাহেব থেকে তারিক এবং সুপ্রিম কোর্টের আমাদের আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। তিনজনকেই স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি একটু জাহাঙ্গীর আলম দুলাল, আপনার একটা ছোট্ট বক্তব্যটা নিতে চাই, তারপর আমি বিরতিতে যাব। বিরতির পর ফিরে এসে অন্যান্য বিষয় নিয়েও কথা বলার চেষ্টা করব। তারেক রহমান এই মুহূর্তে চট্টগ্রামে পৌঁছেছেন এবং আগামীকাল খুব ব্যস্ত সময় পার করবেন। বোঝাই যাচ্ছে 4টি জেলা, 6টি জনসভা। এবং এই একটা চ্যালেঞ্জ বলা হচ্ছে শুধু বিএনপি না, জামাতে ইসলামী, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল, বেশিরভাগ রাজনৈতিক দলের জন্য, সেটা হচ্ছে যে আপনারা কেউ নারী প্রার্থী দেননি। শতাধিক প্রার্থীর মধ্যে মাত্র 3টি নারী প্রার্থী এখানে আছেন, কিন্তু নারী ভোটার অনেক বেশি। কাজে খুব কৌশলগত দক্ষতা দিয়ে নারী ভোটারদের আস্থা অর্জন করতে হবে। এটা আসলে একেবারে অভিজ্ঞ রাজনীতি দিয়েই কাজটা করতে হবে। বিএনপি আসলে কতটা আশাবাদী এই জায়গাটাতে? কথাটা আসলে পুরোপুরি সঠিক নয়। আমরা বেশ কয়েকজন নারী প্রার্থী দিয়েছি, তাদের কাছে আমাদের যে আবেদন, সেটা কিন্তু আমাদের নারী নেত্রীরা পৌঁছে দিচ্ছে। এবং আমাদের দলে কিন্তু প্রচুর নারী নেত্রী রয়েছে, এবং আমাদের দলে আপনার নারীদের যাদের নমিনেশন দেওয়া হচ্ছে তাদেরকে নিয়ে আমরা না, এটা না, শুধুমাত্র চট্টগ্রামের কথা বলছি আমরা, শুধুমাত্র চট্টগ্রাম, মানে এমনি তো সব জায়গায় নারীদের একটা বড় অংশগ্রহণ আছে, সেটা তো আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে, কিন্তু চট্টগ্রামের কথা বলছি। এখানকার চ্যালেঞ্জটা কি আসলে? দেখেন, চ্যালেঞ্জ শুধু চট্টগ্রাম নির্দিষ্ট করে না, সারা বাংলাদেশে যে অবস্থা, চট্টগ্রাম তার বাইরে নয়। বরঞ্চ আমরা চট্টগ্রামে এলাকাটা আমাদের জন্য আরো খুব আশাব্যঞ্জক। কারণ চট্টগ্রাম মানুষ জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত, জাতীয়তাবাদী রাজনীতি পছন্দ করে। আমরা মনে করি চট্টগ্রাম আমরা অনেক ভালো করব, এবং চট্টগ্রামের মানুষ, বীর চট্টলার মানুষ, তারা বিএনপিকেই মনে প্রাণে ভালোবাসে। অতীতেও দেখা গেছে চট্টগ্রাম থেকে প্রচুর সংখ্যক সিট আমরা পেয়েছি। কাজেই আমরা আশাবাদী যে চট্টগ্রাম বিভাগে আমরা অনেক বেশি জয়লাভ করব অন্য দলের তুলনায়। অনেক ধন্যবাদ। আমি ছোট করে দুটো বিষয় একটু প্রশ্নটা করে রাখতে চাই। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, বিরতির পর নিশ্চয়ই আপনার কাছে এই বিষয়টি একটু জানার চেষ্টা করব। আপনি নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এখন জামাত ইসলামীকে নিয়ে যেই তথ্যগুলো ঘুরছে, তার ভিতরে একটা বড় অংশ জুড়ে আছে ওয়াশিংটন পোস্টের রিপোর্ট যে জামাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা গোপন বৈঠক হয়ে গেছে, গোপন আতাত হয়ে গেছে, এবং সেখানে নাকি যুক্তরাষ্ট্র বলেছে যে জামাত ইসলামীর সাথে তারা থাকতে চায় যদি জামাত ইসলামী পরবর্তীতে শরিয়া আইনসহ যুক্তরাষ্ট্রের অপছন্দের কিছু করে, তাহলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে। এবং এটা নিয়ে নানামুখী কথা হচ্ছে, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আবার বলা হচ্ছে প্রতিবেশী একটি দেশের সঙ্গেও নাকি গোপনে নিয়মিত বৈঠক হচ্ছে। মানে কাদের কাদের সঙ্গে বৈঠক হচ্ছে, আদৌ হচ্ছে কিনা, গোপনে হচ্ছে কেন, সেগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে। দর্শক, আপনারা আছেন 71 জানালে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, আমাদের সঙ্গে থাকবে।
একটু আগেই ব্যারিস্টার সাজেদ আলী চৌধুরী যেই বিষয়টা আপনার কাছে জানতে চাইছিলাম, আরও একবার দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখি। মোটামুটিভাবে যেই খবরটা এখন থেকে ঠিক 2 দিন আগে 23 তারিখে, যেহেতু আজকে 25 তারিখ পড়ে গেল, 23 তারিখ রাতে 12টা 23 মিনিটে আমরা দেখতে পেলাম যে ওয়াশিংটন পোস্ট তাদের জায়গা থেকে যেই প্রতিবেদনটা তৈরি করেছে, থিমটা এরকম ছিল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী দলের ভোটের ইতিহাসে সবচেয়ে ভালো ফল করতে পারে বলে ধারণা করছে মার্কিন কূটনীতিকরা ঢাকায়, এবং ভোটকে ঘিরে তাদের এই পর্যবেক্ষণের ভিত্তিতে তারা জামাত ইসলামের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে বন্ধুত্বের পথে হাঁটছে। এরকম একটা কূটনীতিকদের রেকর্ড, মার্কিন কূটনীতিকদের, সেটা আসলে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট করেছে। এরপর থেকে আমরা দেখতে পেলাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এটা আসলে পরিষ্কার করতে হবে যে এমন কোনো গোপন বৈঠক হয়েছে কিনা। আমরা দেখেছি ফরাদ মাজহার তিনি তো বলেছেন রীতিমতো এটা একটা অশনি সংকেত। মানে একটু শুরুতে এটা জানবো, তারপর আমরা ভারতের ইস্যুতেও একটা কথা। ইসলামী আন্দোলনের যিনি আমির তিনি বলেছেন একটি দল ভারতের সঙ্গে গোপনে নিয়মিত বৈঠক করছে, ওই দলটি পরীক্ষিত সাথীদের সঙ্গে প্রতারণা করতে পারে। একটু ব্যাখ্যা দিবেন। মানে ধন্যবাদ। ধন্যবাদ আমার সহ আলোচকদের, এবং আপনার সাথে আছেন আমাদের লিটন ভাই এবং যারা দর্শক যারা রাতে আমার কথাগুলো শুনছেন। প্রথম কথা হচ্ছে যে এই রিপোর্টটার কথা আপনি বলছেন, সেই রিপোর্টটা যদি আমি ভুল না বলে থাকি সেটা হচ্ছে 3 জন মহিলা সাংবাদিক ওখানে এমবেসিতে গেছেন, তারা গোপনে এটা রেকর্ড করেছেন। সাবসিকুয়েন্টলি জুলকারনাইন সাইর উনি ক্লেম করেছেন উনি এটা ওয়াশিংটন পোস্টকে এই রেকর্ডটা দিয়েছেন। সাবসিকুয়েন্টলি আরো কিছু কথা উনি বলেছেন। এখন কথাটা হচ্ছে যে কূটনীতিকদের সাথে রেগুলারলি কিন্তু জামাত না, সাথে সাথে অন্যান্য যেসব দল আছে সবাই কিন্তু বসছে, এবং এটা একটা রাজনীতির পার্ট। শুধু তাই না, কূটনৈতিক পাড়ার এটা একটা অনেক লম্বা সময়ের ঐতিহ্য হচ্ছে। তারা একটা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কাজ করে, জি, তারা কাজ করার পরে এগুলোর উপর একটা রিপোর্ট তৈরি করে, এবং এগুলো তারা সবসময় তাদের সংশ্লিষ্ট ডেস্ককে জানিয়ে দেয়। এখন কথাটা হচ্ছে প্রতিবেশী কখনো পরিবর্তন করা যায় না, আর যার কারণে প্রতিবেশী যেই হোক, সেটা ইন্ডিয়া হোক, সেটা আমাদের দূরতম প্রতিবেশী বা স্টেক হোল্ডার আমেরিকা হোক, তাদের সাথে অবশ্যই রাজনীতিতে এই একটা বৈঠক অবশ্যই হতেই পারে, এবং এটা গোপনীয় না, এটা হচ্ছে ওপেন সিক্রেট। এখন হয়তো কথাটা এই জন্য আসছে যে উনি মন্তব্যটা ওনারা এটা পজিটিভলি প্রকাশ করেননি, যারা এইটা ওয়াশিংটন পোস্টকে এই ইয়াগুলো সরবরাহ করেছেন। তারপর যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে জামাতের শরিয়া আইন বাস্তবায়ন নিয়ে যে কথাটা ওনারাই সেখানে বলছেন। জামাত কিন্তু কখনো শরিয়া আইন বাস্তবায়নের কথা বলেনি, কারণ জামাত বাংলাদেশের সংবিধানকে সামনে রেখে, বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিয়ে, স্বাধীনতাকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতি করছে। বাংলাদেশের যত কিছু সবকিছুর মূল হচ্ছে সংবিধানের আলোকে আগামীর বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা করতে চায়, যেটা তাদের মূল কথাটা হচ্ছে বাংলাদেশে কোনো করাপশন করবে না, তারা করাপশন করবে না, তাদের সাথে যারা থাকবে বা করাপশন করে এরকম কাউকে তারা রাখবে না। শুধু তাই না, তারা বিচার বিভাগকে কোনোভাবে হস্তক্ষেপ করতে তারা নিজেরাও করবে না, কাউকে হস্তক্ষেপ করতে দিবে না। সমাজে তারা সুবিচারকে কায়েম করবে, এবং যে সংস্কার কমিশন দিয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করবে। এখন এইগুলোর ভিত্তিতে বেসিক্যালি তারা সমস্ত এমবেসিগুলো দেখছে, মানুষ জামাতকে গ্রহণ করছে, এবং এটা তো এখানের মধ্যে নেগেটিভ তো কিছু নেই না। এখানে নেগেটিভ কিছু না। আমি সাজেদ আলী চৌধুরী, আপনি খুব চমৎকার করে ব্যাখ্যা করছেন। আপনার বক্তব্যের মাঝখানে যদি একটু যুক্ত করে দেন, এবং শামসুল আপনি আলাপে আছেন, আপনি কিছু জানতে পারেন। আমি একটু প্রশ্ন, আচ্ছা, আমি একটু করে নিই তাহলে। হ্যাঁ, ছোট্ট একটা বিষয়, মানে যেহেতু কূটনীতিকরা সাধারণত সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করার চেষ্টা করেন পরিবেশ সম্পর্কে জানতে, এটা তারা চাইতেই পারেন, কিন্তু এরকম শিরোনাম আমরা আসলে এর আগে খুব একটা দেখিনি যে স্পষ্ট করে বলে দিচ্ছি যে যুক্তরাষ্ট্র জামাতের সাথে সম্পর্ক জোরদার করতে চাচ্ছে। মানে এরকম বিষয়টা তো সাধারণ মানুষের কাছে একটা রং মেসেজ যাবে যদি তেমনটা না হয়ে থাকে। আসলে এটাই হচ্ছে শব্দের রাজনীতি, কারণ ভেতরের কন্টেন্টসটা পড়লে কিন্তু এটা মনে হয় না। উপরের যে হেডিংটা করেছে সেটা হচ্ছে একটা শব্দের রাজনীতি করেছে, জামাতকে নেগেটিভলি উপস্থাপন করার জন্য, সিম্পলি, আর কিছুই না। এটা হচ্ছে মানে আমার স্পেসিফিক কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে ভেতরের কন্টেন্টসটা আপনি পড়লে দেখবেন তারা জামাতের সাথে যেমন বসেছে, অন্যান্য রাজনৈতিক দলের সাথে বসে। পার্থক্য হচ্ছে এখানে জামাত যে ধরনের নতুন আইডিয়াগুলো মানুষের কাছে দিচ্ছে, জামাত যে কথাগুলো মানুষের কাছে বলছে, সেই কথাগুলো মানুষ অ্যাকসেপ্ট করছে।
এটা তাদের নিজেদের একটা বুঝতে অ্যানালাইসিস পারছি আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। শামসুল আলী এটা তো অন্যায় কিছু না। জি জি শামসুল আলী আমার সাজ্জাদ ভাই লয়ার, ওনার কাছে দুটো প্রশ্ন আর কি। একটা হচ্ছে জুলাই সনদের বিষয়টা আপনাদের যে নির্বাচনী ক্যাম্পেইনের মধ্যে অন্যতম প্রধান বিষয়। তো যদি সনদে আমরা একটু আগেই কথা হচ্ছিল যে নারীদের অংশগ্রহণ, যেখানে 5% অথবা অংশগ্রহণ বাড়ানোর কথা আলোচনা হয়েছে, কিন্তু আপনাদের যে জোট এবং আপনাদের দল, সেখানে কোনো নারী প্রার্থী পাওয়া যায়নি। ইভেন যে এবি পার্টি, সেখানে 3 জন নারী প্রার্থী সম্ভবত তারা প্রথমে প্রেসক্রাইব করছিলেন, পরে তাদেরকে ড্রপ করা হয়েছে। এই যে না করা, ড্রপ করা, এটা কি জুলাই সনদের পরিপন্থী নয়? এক নম্বর। আর দ্বিতীয়ত ইউএস সম্পর্কে আপনি যেটা বলছেন, এটা আসলে এক ধরনের কৃত্রিম হাইপ তৈরি করা, অথবা এটা আপনি নেগেটিভ বলছেন, বাট অনেকে আবার আপনাদের প্রতিপক্ষ মনে করতে পারে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক দেখিয়ে আপনি ভোটারদেরকে আশ্বস্ত করতে চাইতে পারেন। এটাও একটা অনেকটা হতে পারে। এবং খুব বেশি আমি বিস্মিত হচ্ছি না, কারণ জামাত ইসলামের নেতাদের যখন বহুল আলোচিত, বহুল সমালোচিত আইনি প্রক্রিয়া অথবা ক্যাঙ্গারু কোড, যেটাই বলা হোক না কেন, সেভাবে যখন দেওয়া হচ্ছিল ফাঁসি, মৃত্যুদণ্ড, তখন কিন্তু যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট থেকে এই ব্যাপারে সরাসরি সরকারকে কিন্তু ইন্টারভেন করার চেষ্টা করেছে এবং এটা প্রকাশ্যেই করেছে। সো জামাত ইসলামের সঙ্গে জামাত ইসলামকে মডারেট রাজনৈতিক দল মেনশন করে যুক্তরাষ্ট্র দূতাবাস এবং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বিভিন্ন সময় তাদের স্টেপ নিয়েছে। এতে কি আপনি কি এই সমালোচনা এবং আলোচনাকে নেগেটিভলি কেন নিচ্ছেন? জি, প্রথম এখানে আমি 3টা কোয়েশ্চেন আমি গুলিয়ে না ফেলি যদি, তার প্রথম কথা হচ্ছে জুলাই সনদে নারীদের যে অংশগ্রহণ সর্বক্ষেত্রে, সেটা সব রাজনৈতিক দলই, ইভেন দোজ জামাত ইসলাম একসেপ্ট করেছে এই রাজনৈতিক এখানে নারীদের অংশগ্রহণটা বাড়াবে। এবং জামাত ইসলামী দেখেন, আপনারা হয়তো সময়ের প্রেক্ষিতে এখনো নারীদের ডিরেক্ট অংশগ্রহণটা দেখছেন না। যেমন এক সময় জামাত ইসলামীতে কিন্তু ব্যাংকার, ইভেন দোস আমাদের লয়াররা কিন্তু স্টেক হোল্ডার ছিল না গুরুত্বপূর্ণ, কিন্তু কালের প্রেক্ষিতে কিন্তু আমাদের লয়াররা, ব্যারিস্টাররা, ব্যাংকাররা বা আদার্স প্রফেশনালরা কিন্তু এখন গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এবং সামনের সারির নেতা। এই ক্ষেত্রে জামাত ইসলামীর একটা বিগ প্রজন্ম, নারী প্রজন্ম অপেক্ষা করছে। হয়তো কয়দিন পর আপনারা দেখতে পাবেন সমস্ত কিছুতে তাদের কাজগুলো কেমন। যেমন ধরেন আপনি ডাকসুতে দেখেন, জামাত ইসলামের আন্দোলনগুলোতে দেখেন, প্রচারণাগুলো দেখেন, ইভেন দোস লাস্ট 19 তারিখ যে জামাত ইসলামী যেটা পলিসি সামিট করেছে, সেখানে নারীদের অংশগ্রহণ দেখেন। এখানে কিন্তু নারীরা পিছিয়ে নেয়। এখন কথা হচ্ছে জামাত ইসলামী একটা ক্যাডার ভিত্তিক সংগঠন। সেই ক্যাডার ভিত্তিক সংগঠনে একজন মানুষ যখন একটা প্রান্তিক অবস্থান থেকে যখন সামনের অবস্থানে আছে, তখন কিন্তু তার অনেকগুলি স্টেপ আস্তে আস্তে পার হয়ে আসতে হয় এবং নারীরা অনেক পর্যায়ে সেই স্টেপগুলো পার হয়ে আসতেছে। হয়তো আগামীতে দেখবেন চার্মিং লিডারশিপ নারীদের মধ্যে থেকে আসছে এবং অবশ্যই সেটা জাতিকে মুগ্ধ করবে, কারণ প্রচুর ডাক্তার আছে, প্রচুর ব্যারিস্টার আছে, প্রচুর লয়ার আছে, মেধাবী নারী রাজনীতিবিদরা সামনের দিকে আসে। আর দ্বিতীয় কথাটা আপনি যেটা বললেন, ইউএসের যেটা প্রচারণায় আমরা কোনো রাজনৈতিক পাবো কিনা, আমরা এটাকে ক্যামোফ্লেক্স করে মানুষদের কাছে বলবো কিনা যে আমরা ইউএসের আমাদেরকে চাচ্ছে, যার কারণে আমাদেরকে ভোটটা দেন। বেসিক্যালি এরকম এটা যারা প্রচার করেছে তাদের ইন্টেনশনটা কিন্তু নেগেটিভ ছিল, কারণ যিনি এটা দাবি করছেন যে উনি আমাকে কি শুনতে পাচ্ছেন? আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, আপনি যদি একটু দ্রুত বলেন, কারণ অনেকগুলো বিষয় আছে তো। তিনি কিন্তু নেগেটিভলি এটা সংবাদ মাধ্যমে এনেছেন, কিন্তু আনফর্চুনেটলি বুমেরাং হয়ে গেছে। এটা পজিটিভলি মানুষের কাছে চলে এসছে যে এমবেসিগুলো জামাত ইসলামের ম্যান্ডেটগুলোকে অ্যাকসেপ্ট করছে। তৃতীয়ত বলছেন যে যুক্তরাষ্ট্র যখন আমাদের ট্রায়ালগুলো হচ্ছে, ফর্চুনেটলি আমি ট্রায়ালে কাদের মোল্লা স্যার হিসেবে ট্রায়ালে আমি ডিফেন্স লয়ার ছিলাম পুরো সময় ধরে, সেখানে কিন্তু আমেরিকা ইন্টারসেপ্ট করেছে। কাদের মোল্লার ফাঁসির আগের দিনই ফোন দিয়েছিল। কেন ফোন দিয়েছিল? কারণ ফোনটা দিয়েছিল আমেরিকা কখনো মৃত্যুদণ্ড অ্যাকসেপ্ট করে না, এবং তারা লোফলগুলোকে আমরা যখন সারা বিশ্বে চলে আসতেছিল, তখন আমেরিকা এটা বিভিন্নভাবে করে তারা সমালোচনা করেছে। কিন্তু দেখেন আপনি, হাসিনার যখন মৃত্যুদণ্ড কনভিকশন হয়েছে, সেখানে কিন্তু আমেরিকা এটাকে তারা তাদের উৎকণ্ঠা জানিয়েছে, কারণ আমেরিকা তারা আসলে এই যে হাইয়েস্ট যে ডেথ সেন্টেন্স সেটা হিসেবে মৃত্যুদণ্ডকে তারা অ্যাকসেপ্ট করে না, যে কারণে আসলে তারা উদ্বিগ্নতা জানায়। আমার মনে হয় আপনার জায়গা থেকে আপনি চমৎকার করে পরিষ্কার করেছেন, এবং শাহেদ থেকে তারিকের কাছে আসতে চাই, তিনি বরাবরই আসলে খুব স্পেসিফিক করে বিষয়গুলো
ব্যাখ্যা করেন, সেই জায়গা থেকে শায়েস্তা তারিক আপনাকে আমন্ত্রণ জানাই এবং আপনার কাছ থেকে একটা বিষয় একটু পরিষ্কার হতে চাই। প্রথমত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা হচ্ছে একটি দল অর্থাৎ জামাত ইসলামকে ইঙ্গিত করে যে ভারতের সঙ্গে গোপনে নিয়মিত বৈঠক করে যাচ্ছে এবং ওই দলটি পরীক্ষিত সাথীদের সঙ্গে প্রতারণা করতে পারে। তারা ক্ষমতায় গেলে জনগণের সঙ্গেও সেটা করবে এবং এই প্রতারকদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি আমরা হতে চাই না বিধায় আমরা 11 দলীয় জোট ছেড়ে বেরিয়ে এসেছি। দুটো বিষয় একটু জানতে চাই। প্রথমত মানে এটা তো একটা বড় বিষয় যে ভারতের সঙ্গে নিয়মিত গোপনে বৈঠক হচ্ছে, এর সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ আসলে আছে কিনা যেটা আপনারা আসলে দেখাতে পারেন আপনাদের ভোটারকে বা জনগণকে। আর দ্বিতীয় বিষয়, আপনারা আসলে বন্ধু এই শব্দটা প্রয়োগ করছিলেন জামাত ইসলামকে, ঠিক কোন গ্রাউন্ড থেকে আপনারা বন্ধু? এখানে শামসুল আলম লিটন আরও ভালো বলতে পারবেন, কারণ অতীত ইতিহাস ঘাটলে কোনো অ্যাঙ্গেল থেকে তো জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন তো বন্ধু ছিল না, সেই পথে তো হাঁটেনি। সেই জায়গা থেকে এখন শত্রুতেই বা কেন পরিণত হবে, যদি একটু ব্যাখ্যা দিতেন। জি ধন্যবাদ আপনাকে। যারা এই আলোচনায় যুক্ত আছেন তাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং যারা আমাদেরকে দেখছেন তাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার দ্বিতীয় প্রশ্নটা থেকে আমি উত্তর দেওয়া শুরু করি, তারপর প্রথম প্রশ্নটার উত্তর দেবো ইনশাআল্লাহ। জি প্লিজ। প্রথমত যে দেখুন যে আমার দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, আমার রাজনৈতিক দল আলাদা, আলাদা আদর্শ, আলাদা সবকিছু, কিন্তু তার মানে এই নয় যে আমরা একে অপরের শত্রু। আমাদের বিভাজন থাকতে পারে, চিন্তার পার্থক্য থাকতে পারে, কিন্তু শত্রু নয়। আমরা এই জন্যই বন্ধু মনে করি। আমাদের দেশের সকল রাজনৈতিক দলকে আমরা বন্ধু মনে করি। হাত যেমন পাকে শত্রু মনে করে না, ঠিক তেমনি একটি দেশের একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে শত্রু মনে করা উচিত নয়, কারণ আমরা সবাই একই দেশের বাসিন্দা। আমরা এই দেশের উন্নয়ন চাই, এই দেশের মানুষের কল্যাণে আমরা রাজনীতি করি। এবার আসি যে প্রসঙ্গটি এসেছে, আমার পূর্ববর্তী ভাই সাজ্জাদ আলী চৌধুরী সাহেব অত্যন্ত চমৎকার ভাবে ওনাদের দৃষ্টিভঙ্গি, ওনাদের অবস্থান ব্যাখ্যা করেছেন। কিন্তু বিষয়টা উনি বলছেন যে মানুষ খুব ইতিবাচক ভাবে নিচ্ছে, এটা ওনার ধারণা, কিন্তু আমার কাছে মনে হয় মানুষ এটাকে ইতিবাচক ভাবে নিচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের কোন ইসলামী সংগঠনকে তারা যেভাবে মূল্যায়ন করে, জামাতি ইসলামীকে তারা সেভাবে মূল্যায়ন করছে না। একটু আগে আমার সাংবাদিক বড় ভাই তিনি একটা চমৎকার কথা বলেছেন, জামাত একটা মডারেট সংগঠন। এটা আসলে ঘোষণা করা উচিত, স্পষ্টতা ঘোষণা করা উচিত। সাজ্জাদ আলী চৌধুরী ভাই বলেছেন জামাত কোনোদিন শরিয়া আইন চায়নি, এই কথাটি আমি বিনয়ের সাথে দ্বিমত প্রকাশ করব। বহুবার তারা শরিয়া আইনের প্রসঙ্গ বলেছে। এমনকি তাদের 91 সালে সর্বপ্রথম যারা নির্বাচন করে তাদের মূল স্লোগানই ছিল সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। তাহলে ওটা কি ভুল ছিল? ওটা কি আমরা ভুল শুনেছি? তারপর এই কিছুদিন আগ পর্যন্ত তারা শরিয়া আইনের ব্যাপারে কথা বলেছেন, হঠাৎ করে 180 ডিগ্রি তারা ঘুরে গেলেন। এর পেছনের কারণটা কি? এটা একাডেমিক ডিসকাশন হিসাবে আমি বলছি। আমি তাদের কোনো বিরোধিতা নাই, তাদের স্বাধীনতা আছে, তারা শরিয়া আইন চাইবেন না, অন্য কিছু চাইবেন, একান্তই স্বাধীনতা আছে। কিন্তু তাদের নীতিমালা, তাদের সদস্য ফরম বা অন্যান্য বিষয়গুলি আমার কাছে মজুদ আছে, যেগুলির মধ্যে বারবার উল্লেখ করা হয়েছে যে শরিয়া আইন ছাড়া মানুষের কল্যাণ সম্ভব নয়। তাহলে সব কি মিথ্যে হয়ে গেল একবারে? এবং সেই বিষয় মিথ্যে হওয়ার পেছনে কি একটাই মাত্র কারণ, যে সবকিছু ছেড়ে দিয়ে আপাতত ক্ষমতায় যাই, তারপর দেখা যাবে যে কি করা যায়? যদি এমন কিছু হয়ে থাকে তাহলে তো এটা মূলত কর্মীদের সাথে, তার যে জনগোষ্ঠীর সাথে, এটাকে কি বলবো, দুই রকমের কথা, যেটাকে আমি ওই শব্দটা উল্লেখ করতে চাচ্ছি না, এবং জনগণের সাথে এটা এক ধরনের দ্বিচারিতা, আমি কি বলতে পারি কিনা, এটা আমার প্রশ্ন। এখন দেখুন যে চায়না এবং যুক্তরাষ্ট্র উভয়ের মধ্যে একটা বাংলাদেশের চায়না দূতাবাস বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের একটি বক্তব্যের। আমাদের এই দেশটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা আছে বহু রাজনৈতিক প্রেক্ষাপটে। এখানে টাগ অফ ওয়ার শুরু হয়ে গেছে। আমাদের দেশের অনেক বিষয় যুক্ত হয়ে গেছে, স্বার্থের অনেক বিষয় যুক্ত হয়ে গেছে পরাশক্তিগুলির স্বার্থের সাথে। এখন কেউ যদি একদিকে হেলে পড়েন, কোন বিশেষ দিকে হেলে পড়েন, তার দ্বারা আমরা কি শঙ্কা প্রকাশ করতে পারি যে ওনারা কি কোনো প্রতিশ্রুতি দিয়েছেন? এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। দেখুন ওনাদের নায়েবে আমির
নায়েবে আমির শব্দটা এখন থেকে চেঞ্জ করে আমার মনে হয় সহসভাপতি দিলে ভালো হবে, কারণ ওনারা তো এখন মডারেট লিবারেল পার্টি, ওনারা নায়েবে আমির আমির এগুলি এখন আর মানানসই হয় না মনে হয়। তো যাই হোক, ওনাদের নায়েবে আমির জনাব ডক্টর মোহাম্মদ তাহের, উনি একটা চমৎকার কথা বলেছেন। ওনাদের সাথে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের বৈঠক হচ্ছে তখন নাকি ওনারা বলেছেন যে আপনাদের সাথে তো মৌলবাদীরা আছে। দেখুন, কোড আনকোড মৌলবাদী শব্দটা কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়? আমরা যারা ইসলামকে ধারণ করি তাদের সবাইকে তারা মৌলবাদী করে, আর ইসলামকে যারা বাদ দিয়ে দিবে তারা মৌলবাদী না, তারা হচ্ছে লিবারেল। তো সেখানে তিনি বলেছেন যে হ্যাঁ, ওনাদের মধ্যে কিছু এক্সট্রিমিজম আছে, সেই এক্সট্রিমিজম গুলি থেকে আমরা তাদেরকে দূরে আনার চেষ্টা করতেছি। আমি এই শোয়ের যারা দর্শক আছেন তাদেরকে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো পশ্চিমকালে কোনোদিন কোন মানে রক্তক্ষয়ী কোনো কাজ করেছে, কোন মানুষের উপর আঘাত করেছে? এমনকি রাজনৈতিক প্রতিবাদ গুলোতেও তারা কি সহিংস হয়েছে? একবারের জন্য না, এটা কেউ প্রমাণ করতে পারবে না। তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে এক্সট্রিমিজম আছে এই কথাটা কি? হ্যাঁ, আমি একটা আদর্শকে বিশ্বাস করি, যেমন কমিউনিস্টরা তাদের একটা আদর্শকে বিশ্বাস করে, বিএনপি তার একটা আদর্শ আছে, আমার একটা আদর্শ আছে, রাজনৈতিক আদর্শ আছে, আমার একটা অর্থনৈতিক আদর্শ আছে। এই অর্থনৈতিক আদর্শটা বিশ্বাস করা এবং মানুষকে তার দিকে উদ্বুদ্ধ করা এবং মানুষের কল্যাণ যে এটাতে হবে এটা যদি আমি প্রচার করি বা এটা মানুষকে বুঝাই, তাহলে কি আমি এক্সট্রিমিস্ট হয়ে গেলাম? অতএব এখানে ডালমে কুচ কালা হয়, এই ডালমে কুচ কালা হয় বিষয়টা মানে জনগণ অনেকগুলো বিষয় আপনি উত্থাপন করেছেন সাথে বরাবরের মতো আপনার জায়গা থেকে খুব সুনির্দিষ্ট কিছু কথা বলেছেন, এবং আমি জানি শামসুল আলম লিটন আপনারও বেশ কিছু প্রশ্ন আছে। আমি একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে আপনাকে দিয়ে শুরু করব, এবং বলে রাখি এই আলাপের ফাঁকে আমাদের সঙ্গে শুরু থেকে আছেন জাহাঙ্গীর আলম দুলাল। আপনার সঙ্গে সংযোগটা মাঝখানে একটু দুর্বল হয়ে গিয়েছিল ব্যান্ডউইথের কারণে, আপনাকে আবারও পেয়েছে। একটা প্রশ্ন আপনাকে করে রাখতে চাই। আমরা 5 আগস্টের আগে বিভিন্ন দেশের প্রেসক্রিপশনের কথা শুনেছি নির্বাচনের আগ দিয়ে, কিন্তু 5 আগস্টের পরে যখন নতুন বাংলাদেশের কথা বলছে তখন ঘুরে ফিরে কেন আমেরিকা, ভারত, চীন এরকম দেশগুলো, কূটনীতিকগুলো ভূমিকা রাখবে, কথাগুলো কেন শুনতে হচ্ছে, সেটা নিয়ে আপনার কাছে নিশ্চয়ই জানার চেষ্টা করব। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছে, 71 জানালে ফিরছে একটু পর, সাথে থাকবেন। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। 71 জানালে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথিদেরকে। এবং শামসুল আলম লিটন, আমি জানি আপনি নোট নিচ্ছিলেন, অনেকগুলো প্রশ্ন আপনার হাতে আছে, আপনি করতে পারেন নাকি? আমি শাহ ইফতেখার সাহেবের কাছেই জানতে চাইব যে আপনারা যে মানে শরিয়া আইনের এবং শরিয়া ইসলামী শাসনতন্ত্র কায়েমের রাজনীতি করেন, তো আপনারা কি আসলে উইমেন একদম কোনোভাবেই রিপ্রেজেন্টেশনকে করছেন না, নাকি এটা অ্যাকোমোডেট করার কোনো পরিকল্পনা আপনাদের আছে? এই ব্যাপারে আপনাদের আসলে বক্তব্যটা কি? ধন্যবাদ আপনাকে। যে অবশ্যই নারীরা হচ্ছে আমাদের এই সমাজের অর্ধেক। নারীদের অবদান ছাড়া বিশ্বের কোনো কিছুই, কোনো মহৎ কাজই পরিপূর্ণভাবে সম্ভব হয়নি। এমনকি খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহী পেলেন, এটাকে গ্রহণ করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার অবদান, তার অর্থনৈতিক অবদানের প্রেক্ষিতে ইসলাম বিস্তৃত হয়েছে এবং যুগে যুগে ইসলামে নারীদের অবদান অনস্বীকার্য। আমরা সেটাকে স্বীকার করি এবং আমরা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশে আমাদের নারীর সংখ্যা অনেক রাজনৈতিক দলের চাইতে বেশি। আমাদের প্রত্যেকটা কমিটিতে একটা আলাদা নারী ইউনিট থাকে। সেই নারী ইউনিট একেবারে ওয়ার্ড পর্যন্ত আমাদের এটা বিস্তৃত আছে। তো অতএব নারীদের ব্যাপারে আমরা কোনো এমন কোনো ধারণা লালন করি না যে নারীরা আমাদের সামাজিক কাজকর্মে, রাজনৈতিক কাজকর্মে এবং দেশের কাজে তারা একেবারেই কোনো কাজ করবে না, এটা আমরা মনে করি না। হ্যাঁ, আমাদের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা একেবারে সরাসরি কোরআন থেকে। কোরআন যতটুকু আমাদেরকে পারমিট করে, হাদিস আমাদেরকে, সুন্নাহ আমাদেরকে যতটুকু পারমিট করে, আমরা ঠিক ততটুকুই করি। এবং এদেশের মানুষ কোরআন এবং সুন্নাহর উপরে অন্য কারো চিন্তা বা মতাদর্শকে সঠিক মনে করে না, আমরাও মনে করি না। কারণ মানুষের চিন্তা আজ একরকম, কাল আরেক রকম। এই সুযোগে আমরা আপনাদের দলের একটা ইয়ে আছে, তো ব্যাপক পরিচিতি এবং ব্যাপক সমর্থন আমরা দেখি বিভিন্ন সভা সমাবেশ সব জায়গায়। তো আমরা কি কয়েকজন নারী নেত্রী, অন্তত 2-3 নারী নেত্রী কেন্দ্রীয়ভাবে আছেন, এরকম নাম শুনে নিতে পারি? তাহলে তো অন্তত ওনাদের ইয়েটা আমরা জানতে পারি। আপনি শুধু 2 জনের নাম কেন, আমাদের ফুল ইউনিটের তালিকা নির্বাচন কমিশনে অলরেডি জমা দেওয়া আছে। আমাদের মানে কেন্দ্রীয় কমিটির যারা আছেন তাদের নাম জমা দেওয়া আছে। এবং শুধু তাই নয়,
আমাদের প্রত্যেকটা জেলা কমিটি পুনর্গঠন হতে হলে, এটা অনুমোদন হতে হলে নারী কমিটি পূর্ণাঙ্গ হতে হয়, তারপর জেলা কমিটি অনুমোদন হয়। বুঝতে পারছি। আমরা শুধু জেলা নামটা না, জানার ইচ্ছা হচ্ছে এই জন্য প্রত্যেকটা শাখা। যে আমরা তো প্রায় আপনাদের দেখি, এই যে দেখুন আজকে আমরা এখানে সবাই পুরুষ আলোচনা করছি, তা আজকে যদি আপনার দলের একজন নারী নেত্রী থাকতে পারতেন তাহলে নারীদের বিষয়গুলো আরো ইজিলি অ্যাড্রেস দেখুন, করতে এটা পারতেন। আপনার এটা একান্তই আপনার মানে একটা চাহিদা। আমরা সেই চাহিদাটাকে, আমার চাহিদা, আপনার চাহিদা বা অন্য চাহিদাকে আমরাকে মানদণ্ড হিসাবে বিচার করি হচ্ছে আল কোরআন এবং সুন্নাহ এখানে কতটুকু একসেপ্ট করে। এর বাইরে দেখুন, আমার একটা সহজ উদাহরণ দেই, এটা নিয়ে আলোচনা করলে একটা অনেক লম্বা সময় লাগবে, নাম না হলে জানতে ভুল পারি কিনা? বোঝাবুঝির অবকাশ থাকবে। নাম আমি জানতে সহজভাবে বলি। শাহ সাহেব নাম জানতে পারি কিনা 2-3 জনের অন্তত? অবশ্যই অবশ্যই, আমাদের যিনি কেন্দ্রীয় কমিটিতে প্রধান দায়িত্বে আছেন তিনি হচ্ছেন আমেনা, ওনার নাম মুহতারামা আমেনা, উনি এই কেন্দ্রীয় কমিটির প্রধান দায়িত্বে আছেন। আমি আপনাকে শুধু একটা কথা বলি, আমরা বিশ্বাস করি, আমি এই ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বুঝাবো। আপনি একজনের নাম বলেন, তাও পুরো নামটা তো আচ্ছা, বললেন আমি না। 60 তারিখে বক্তব্য ওনার দিন, নাম আমার হাতে হচ্ছে সময়টা আমিনা। একেবারে কম, আমি যদি জি, একটু পুরো নামটা বলুন। হ্যাঁ আমিনা, আপনি শুনতে পেয়েছেন? আমিনা হ্যাঁ ঠিক আছে। ওনার নাম। আমরা জি। কি ব্যারিস্টার সাজ্জাদ এখানে আলীর কাছে স্পষ্ট কিছু করে প্রশ্ন বলি, জি, জি। না, আমি আমরা পুরো যেটা নামটা বিশ্বাস জানতে করি, চাচ্ছিলাম, আমরা ওনার যেটা পেশা, মনে করি। ওনার পেশাটা, মানে আমরা তো রাজনৈতিক নেতাদের একটু শিক্ষক। কেউ, উনি শিক্ষক। উনি শিক্ষক। উনি তাহমিনা- শিক্ষক। উনি কি জি। তাহমিনা আক্তার বেগম এরকম? আমিনা, আমিনা। ঠিক আছে, আচ্ছা, ওকে। ফার্স্ট নেম এটা। হ্যাঁ, আছে? আমরা একটু উনি শিক্ষক। ব্যারিস্টার, Yes, thank হ্যাঁ you. অনেক একটা ধন্যবাদ। বিষয় 60 তারিখ আমরা একটু শেষ করে ব্যারিস্টার যাই। সাজ্জাদ সাজ্জাদ ভাইয়ের কাছে দুইটা প্রশ্ন। একটা মিনিট, একটা মিনিট, একটু, একটা মিনিট, হ্যাঁ, আমি এক একটা মিনিটের বিষয় মধ্যেই। যদি বলি। দেখুন, আমরা ইসলাম একটা সুশৃঙ্খল এবং সুচিন্তিত জীবন আদর্শ। এখানে একটা টিম কিভাবে কাজ করে, আমরা মনে করি একটা টিম কাজ করতে গেলে ডিফেন্ডের দরকার হয়, গোলকিপিং এর দরকার হয় এবং স্ট্রাইকিং পজিশনের দরকার হয়, উইঙ্গার দরকার হয়। এখন কেউ যদি বলেন যে স্ট্রাইকাররা সবসময় গোল করে, গোলকিপাররা গোল করে না কেন? গোলকিপারকেও আমার সামনে থাকতে হবে। এটা তার হ্যাঁ, চাহিদা। 60 থেকে আগেও এই উদাহরণটা কিন্তু দিয়েছিলেন, আমরা আপনাকে অনেক এটাকে- ধন্যবাদ। ধন্যবাদ এই অর্থে যে আমার হাতে সময়টা একেবারে কম, কারণ এই বিষয়ে আলাপটা শেষ করতে হবে। একটু ব্যারিস্টার সাজ্জাদ আলীর কাছে বোধহয় কিছু প্রশ্ন ছিল স্যারের কাছে সংক্ষেপে। ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে ইউএস এর সঙ্গে আপনাদের সম্পর্কে যে একটু আগে আলোচনা করলাম, এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি এটা আপনারা এখন মোটামুটি প্রজেক্ট করছেন, যদিও শাহ ইফতেখার ভাই খুব গুরুতর একটা প্রশ্ন করেছেন যে আল্লাহর আইন চাই, এটা কিন্তু আসলে দেওয়ালে এখনো খুঁজলে বহু জায়গায় পাওয়া যাবে, এবং এটা চাওয়ার মধ্যে কোনো অন্যায় নাই, কারণ আল্লাহর আইন চাই এটা অত্যন্ত দারুণ একটা চাহিদা এই দেশের মানুষের কাছে থাকতে পারে, যেটাকে আপনারা এটাকে ব্যবহার করেছেন এই স্লোগানে। এই ইয়েটাকে, মানে এই যে ডিমান্ডটাকে। তো সেই ক্ষেত্রে ইসলামী শাসন যেটা ইসলামী জামাতে ইসলামী, তাই না, ইসলামের জন্য যে আপনারা জামাত এস্টাবলিশ করেছেন, তো সেখানে আপনি ইসলামী শাসন বাদ দিয়ে প্রচলিত ব্যবস্থা গেলেন, এটা বহু আলোচনা হয়েছে, এটার ব্যাখ্যা আমরা আপনাদের কাছ থেকে শুনেছি। কিন্তু নারীদের নেতৃত্বের হিস্সা না দিয়ে যে শোকেসিং করছেন, এই যে বিভিন্ন জায়গায় নারী অনেক অভিজ্ঞ অনেক অধ্যাপক দেখেছি আমরা, জি। কিন্তু নেতৃত্বের হিস্সা দিতে আপনাদের এত কেন? তাহলে আপনার ইকুয়ালিটি এবং জেন্ডার ইকুয়ালিটি ইত্যাদি নিয়ে তো আপনি জুলাই সনদের তো অন্যতম প্রধান স্তম্ভ এটা। লিটন ভাইকে ধন্যবাদ। আর ওনার প্রশ্নগুলো বেশ বেশ জটিল হয়, সেজন্য আমি ওনার প্রশ্নগুলো ভয় পাই। আর প্রথম যে কথাটা হচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই সৎ লোকের শাসনটাকে যদি আমি আগে বলি, এটা কিন্তু জুলাই সনদের প্রথম প্রতিপাদ্য বিষয়, যে করাপশনকে ফ্রি করা। এটা হচ্ছে জুলাইয়ের মূল ইস্যু, কারণ সমস্ত উন্নয়নকে খেয়ে ফেলে করাপশন, আর যার কারণে সৎলোক বা অনেস্ট লিডারশিপটা খুব গুরুত্বপূর্ণ। আর আল্লাহর আইন চাইয়ের যে কথাটা আপনি বলছেন, সেটা অনেক এক্সপ্লেনেশন হয়েছে। প্রথম আমাদের কনস্টিটিউশন এবং আল্লাহর আইনগুলোকে অবশ্যই আমাদের রানিং যে কনস্টিটিউশনাল চাহিদা, সেগুলোর সাথে কিন্তু মেজর কোনো কন্ট্রাডিকশন নাই। এখন কথাটা হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করছে অনেক কিছু। হাউএভার, এটা যেহেতু আগে অনেক আলোচনা হয়েছে, সেটা আমি এখন রাখছি। পরের যে আপনি বলছেন নারীদের লিডারশিপের যে হিস্সা, আমি তো বললাম জামাত ইসলামী একটা ক্যাডার ভিত্তিক সংগঠন। এখানে একটা প্রান্তিক পর্যায় থেকে যখন একটা উপরে লেভেল পর্যন্ত আসে, তখন কিন্তু অনেকগুলি স্টেপ পার হয়ে আসে, এবং নারী লিডারশিপরা এখন আছেন, বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করছেন, নেতৃত্ব দিচ্ছেন। এখন হয়তো তা বিভিন্ন ইস্যুর কারণে তাদেরকে নমিনেশন দেওয়া হয়নি, বা নমিনেশন হওয়ার পরে তারা বিভিন্ন চাহিদাগুলি, যেমন আপনি ধরেন সারা বছর রুমিন ফারহানা বিএনপির জন্য কাজ করলেন, তিনি নমিনেশন পাননি কেন? এটা কি নারী গঠিত কোনো কারণে না। প্রতিটা কিন্তু রাজনৈতিক দলে তারা 10 জনকে দিয়েছেন, জি। তারা 10 জনকে হ্যাঁ, দিয়েছেন,
এবং আপনি যে স্টেপের কথা বলছেন জামাত ইসলামের, এটা আমরা জানতাম, কিন্তু এবার যেহেতু মেজর আখতারুজ্জামান সাহেব যেহেতু ডাইরেক্ট এমপি ক্যান্ডিডেট হয়ে গেলেন, তো সুতরাং সেই স্টেপ তো আর আপনারা সেভাবে ক্লেম করতে পারছেন না, আরো অনেক প্রার্থী আছে। এক্ষেত্রে আমি প্রফেসর সলিমুল্লাহ খানের একটা কথাকে খুব একটা লেকচার আমার খুব মনে পড়লো, যদি সংসদে এখন 50 জন সংরক্ষিত আসনের এমপি হয়, সেটা যদি এখন 100 জন করে দেয়া হয়, 300 জন করে দেয়া হয়, তাহলে কি প্রেক্ষাপট চেঞ্জ হবে? সমাজে কি নারী নির্যাতনের পরিমাণ কমবে? নারীদের যে আমাদের সুরক্ষা দিতে হয় সেটার ইয়াকে হঠাৎ করে ড্রামাটিক বুঝতে পারছি। মানে আসলে হাতে সময় থাকলে আমি আলাপটা সত্যি দীর্ঘ করতাম, কারণ ব্যস্ত সাজ্জাদ আলী অনেকগুলো বিষয় আসলে আলাপ করা হলো না। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই যে প্রশ্নগুলো সাহেব থেকে তারিখ তুলেছেন, যে আসলে কেন নায়েবে আমি শব্দটা না প্রয়োগ করে সহ সম্পাদক বলা উচিত, যেহেতু অলরেডি আপনার মডারেট দল হিসেবে একটা কথা বলে দিয়েছেন। যেমন আগে ছিল জামাত ইসলামী বাংলাদেশ, সেটা কিন্তু নির্বাচন কমিশনের একটা চাহিদার আলোকে কিন্তু নামটা চেঞ্জ করা যায়। এখন সময় যখন বলবেন, সময় যখন আসবে, বুঝতে পারছি ব্যস্ত সাজ্জাদ আলী, আপনি আপনার জায়গা থেকে স্পষ্ট করেছেন, অনেক ধন্যবাদ। আমি একটু সবশেষ জাহাঙ্গীর আলম দুলাল আপনার কাছে আসতে চাই। আপনি পুরো আয়োজনটা দেখেছেন, শুনলেন, এবং আমরা নানা বিষয় এখানে শুনতে পাচ্ছি। কখনো আমেরিকা পছন্দ করছে জামাতে ইসলামীকে, জামাতে ইসলামী লুকিয়ে বৈঠক করছে ভারতের সঙ্গে, নানা কিছু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। আমরা আসলে কেন এগুলো শুনবো 5 আগস্টের পরের বাংলাদেশে? এগুলো তো আগে শুনেছি, এখন কেন এগুলো শুনতে হচ্ছে বারবার? ধন্যবাদ। দেখেন, মান্নাদের একটা গানের লাইন মনে পড়ে যায় যে একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। এখন জামাত ইসলামের ক্ষেত্রে ঠিক এইটাই প্রযোজ্য হয়ে গেছে। সে কখনো আমেরিকার সাথে বসছে, কখনো ইন্ডিয়ার সাথে বসছে। এখন তার ক্ষমতার জন্য তারা উন্মাদ হয়ে গেছে। এখন কিভাবে ক্ষমতায় যাওয়া যায়, কোন প্রচেষ্টায়, কাদের সাথে বসলে তারা সেই প্রচেষ্টা দিকে আগাচ্ছে। তাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ক্ষমতার বিকল্প তারা অন্য কিছু চিন্তা করে না। তার যদি প্রয়োজন হয় তারা ইসরায়েলের সাথে বসতেও তাদের কোনো আপত্তি থাকবে না, এবং খুব শর্ট টাইমের ভিতরে তারা বসতে পারবে। তাই তারা যে দেশের জন্য রাজনীতি করে, জনগণের জন্য রাজনীতি করে, তারা মুখে যেটা বলে বাস্তবে সেটা প্রয়োগ করে না। তাদের অন্তরে আর একটা, তারা মুখে লম্বা করে সালাম দেয়, দেখলে জড়িয়ে ধরে, এটা তাদের একটা ভালো গুণ। কিন্তু তারা যে দেশ বিরোধী চক্রান্তে সামিল হয়েছিল, সেই আপনি দেখেন 1947 সালে তারা আপনার পাকিস্তান বিরোধী, 1971 সালে তারা বাংলাদেশ বিরোধী, তারপর 2025-26 তারা নির্বাচন বিরোধী, তারা ইসলাম বিরোধী। মোদ্দা কথা হলো গিয়ে তারা এই দেশের বিরুদ্ধে, এই দেশকে, বাংলাদেশকে তারা মনে প্রাণে এখনো ধারণও করে না, স্বীকারও করে না। তারা শুধু ক্ষমতার জন্য মানুষকে কিছু ভালো ভালো কথা বলছে, কিছু ভালো ভালো কাজ করছে। হ্যাঁ, ভালো কাজ, ভালো কথা আমরা সাপোর্ট করি, কিন্তু আগে তো সর্বপ্রথমই আপনাকে দেশটাকে ধারণ করতে হবে। তাই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি বলছেন কি, সবার আগে বাংলাদেশ। সে বাংলাদেশকে প্রাধান্য দিয়েছে। বিগত 17 বছর একটা দল শাসন করেছে, সেটা পার্শ্ববর্তী ইন্ডিয়ার রাষ্ট্রের একটা অঙ্গরাজ্যে পরিণত করে ফেলেছিল আমাদের বাংলাদেশকে। আবার এই জামাত ইসলাম যে ক্ষমতায় আসে, কিছুদিন আগে তো জামাত ইসলামের আমির তিনি তো মানে ক্ষমা চেয়েছেন, বলেছেন ওই সময় যদি আমরা যে অপরাধগুলো করেছিলাম তার জন্য ক্ষমা চাইছি, এরকম কথাও বলেছিলেন। জি, জাহাঙ্গীর আলম দুলাল, এটা গুড সাইন। যদি ক্ষমা যদি চেয়ে থাকেন, গুড সাইন, কিন্তু সেটা তো কাজে প্রমাণ করবে। তারা তো এখনো তাদের কথায় কাজে তো মিল নেই। তারা তো এখনো দেখা যাচ্ছে পাকিস্তানের একদম আপনি খুব চমৎকার করে উত্তর দিচ্ছিলেন। আমার সঙ্গে শামসুল আলম লিটন আছেন, সিনিয়র সাংবাদিক। 1 মিনিটের জন্য যদি কোনো উত্তর আমি একটা ছোট প্রশ্ন করতে চাই। ক্ষমতার জন্য যে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন শক্তির সঙ্গে বৈঠক, আলাপ আলোচনা, প্রকাশ্যে অথবা গোপনে, এটা তো আলোচনায় এসছে, এবং এটা আপনারা রাজনৈতিক মঞ্চে এগুলো নিয়ে আলোচনা করেন। কিন্তু এই আলোচনাগুলো প্রচেষ্টা নিয়ে অথবা উদ্দেশ্য নিয়ে আপনারা প্রশ্ন তুলবেন পরস্পর, কিন্তু এটা দেশ বিরোধী হবে কেন? একদম আমি কি একটু অ্যাড করতে পারি? একদমই না, সাজ্জাদ আলী, আপনি বুঝতে পারছেন মানে সময়টা একেবারে কম। আমি দুলাল ভাইকে জাস্ট এই প্রশ্নটা, এই ধরনের বিষয়ে আমরা প্রায় রাজনৈতিক দলগুলো একজন আরেকজনকে অ্যাটাক করছে, আপনি এখনই বলছিলেন দেশ বিরোধী, এটা দেশ বিরোধী হবে কেন? জি, জাহাঙ্গীর আলম দুলাল, খুব অথবা ইসলাম বিরোধী হবে কেন? হ্যালো, না, দেশ বিরোধী হচ্ছে এই কারণেই, কারণ আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া উনি কিন্তু বলেছে যে আমাদের বিদেশে কোনো পূর্ব নাই, বন্ধু আছে। হ্যাঁ, বন্ধুত্বের খাতিরে আসলে যেটা হচ্ছে আমাদের
রাজনৈতিক ব্যক্তিরা যারা আসলে এবার নির্বাচনের মাঠে দাঁড়িয়েছেন প্রত্যেকে যে যার নির্বাচনী এলাকায় আছেন এবং ওই ওইখানে দেখা বিদেশি- যায় প্রান্তিক এলাকায় ইন্টারনেটের একটা দুর্বলতার কারণে কথাগুলো Right, শোনা right. যাচ্ছে না। বাট জাকির আলোচনাগুলো দুলাল, খুবই গুরুত্বপূর্ণ, আলোচনাগুলো চলতে থাকুক। এই আলোচনাগুলো চলতে থাকুক এবং 7 থেকে তারিখ একটা কথা বলেছেন, ওইটা দিয়ে আসলে আলাপটা শেষ করা যেতেই পারে যে হাত যেমন কখনো পায়ের শত্রু না, তেমনি একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের ওইভাবে শত্রু হতে পারে না, কারণ 5 এই বিষয়ে আগস্টের কিছু বলবেন? সময় আসলে সবাই রাজপথে ছিলেন, সেই জায়গাটা নিশ্চয়ই আছে। এই ব্যাপারে কিছু বলবেন নাকি? একেবারে সময়টা নেই, একেবারে সময়টা নেই, কারণ অন্যান্য ইস্যু রয়েছে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছে 71 জানুয়ারি, ফিরছে একটু পর আমাদের সঙ্গে থাকবে। T20 বিশ্বকাপ যেটি 7 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, সেখানে বাংলাদেশ শেষ পর্যায়ে আর অংশগ্রহণ করছে না, এটা একেবারে সাফ জানিয়ে দিয়েছে। যদিও আইসিসির পক্ষ থেকে এই খবরটা দেওয়ার আগেই ক্রিক ইনফো তারা প্রতিবেদনে জানিয়ে দিয়েছে টিকিটটা পেয়ে গেছে স্কটল্যান্ড, অর্থাৎ বাংলাদেশের বদলে স্কটল্যান্ড খেলবে। আবার এটাও শোনা যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল তারাও হয়তো এই বিশ্বকাপ বর্জন করতে পারে কি করতে পারবে না, এরকম মাঝামাঝি পর্যায়ে আছে। আমরা একটু কথা বলতে চাই, সাবেক ক্রিকেটার দেবব্রত পাল আমাদের সঙ্গে যুক্ত আছেন। দেবব্রত পাল, ছোট করে একটা বিষয় একটু জানবো, এবং আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন আছে, তিনিও হয়তো আপনার কাছে কিছু জানতে চাইতে পারেন। আমি আপনার কাছে যেটা জানতে চাই, পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে বক্তব্য, যিনি আসলে বোর্ড প্রেসিডেন্ট, তিনি আসলে দেশটা স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিই বলছেন সরকার যদি বলে তাহলে পাকিস্তান হয়তো খেলবে না। মানে দেশটা আসলে বাংলাদেশের পাশে দাঁড়াবে কিনা, 14-2 ভোটের মধ্যে একটা ভোট তো তারাই দিয়েছিল বাংলাদেশের পক্ষে। দেশটা আসলে কি বলছে এবং বাংলাদেশের জন্য এই ওয়ার্ল্ড কাপের পথ কতটা কঠিন হয়ে যাবে? আসলে পাকিস্তান আমাদের পাশে দাঁড়াবে কিনা, একটা জিনিস কি, আমরা যদি বিভিন্ন সময় আমরা সবসময় কিন্তু বলছি যে ক্রিকেটে রাজনীতিকরণ করা উচিত নয়, কিন্তু রাজনীতি কিন্তু ক্রিকেটে ঢুকিয়ে পড়েছে। স্পেশালি পাকিস্তান বলি, বাংলাদেশ বলি, ইন্ডিয়া বলি, সবকিছুতেই রাজনীতি চরম ভাবে কিন্তু আমাদের ক্রিকেটে অনুপ্রবেশ করছে, যা ক্রিকেট বোর্ডগুলোকে স্বাধীনভাবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে ব্যাহত করছে। তো আমরা যদি দেখি পাকিস্তানের ক্ষেত্রে ক্রিকেটে কিন্তু আপনি দেখবেন বাংলাদেশের পাশে কিন্তু পাকিস্তান প্রায় সবসময় ছিল বলা যায়। আমরা যখন টেস্ট স্ট্যাটাস পাই তখনও কিন্তু ইন্ডিয়ার যদিও মুখ্য ভূমিকা ছিল ওই সময়টাতে, কিন্তু পাকিস্তান তার জায়গা থেকে কিন্তু টেস্ট স্ট্যাটাসের সময় কিন্তু আমাদের সঙ্গে খুব পাশে থেকেছিলেন টেস্ট স্ট্যাটাসের সময়। আমরা যদি বর্তমান অবস্থান দেখি, বর্তমান অবস্থার শুরুতেও কিন্তু পাকিস্তান আমাদের সঙ্গে ক্রিকেট রিলেটেড সম্পর্কেই হোক কিংবা বর্তমান বাস্তবতা রাজনৈতিক বাস্তবতায় হোক, পাকিস্তান শুরু থেকেই আমাদের পাশে কিন্তু এখন পর্যন্ত আছেন। প্রশ্ন হচ্ছে, পাকিস্তান পাশে দাঁড়ালেই তো আর বিশ্ব ক্রিকেটে আমরা বিশ্ব মঞ্চে আমরা নিজেদেরকে তুলে ধরতে পারছি না। আপনি জানেন না, যে এখানে কিন্তু একটা ইন্টেনশন রাখা হচ্ছে। ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল, উনি বলছিলেন যে দাঁড়ান, প্ল্যান বি সি ডি ই পর্যন্ত আমাদের হাতে আছে। মানে লক্ষ্যটা ছিল আইসিসি যে দাপট, সেই দাপটটা এবং বাংলাদেশের প্রতি যে ইনজাস্টিসটা হয়েছে, একটা বড় ভয়েস তৈরি করা, সেই জায়গা থেকে আসলে বলছিল। বাংলাদেশের ক্রিকেটটাকে ডেভেলপ করা বা এই জাতীয় বিষয় নিয়ে আসলে বক্তব্যটা ছিল না। জি, আপনি কার বক্তব্যের কথা বলছেন প্লিজ একটু মেনশন করবেন। আমি পাকিস্তানি ক্রিকেট বোর্ডের যিনি প্রেসিডেন্ট তার কথা বলছিলাম, তার বক্তব্য আসলে এটা ছিল। আচ্ছা, উনি যে বক্তব্যটা দিয়েছেন, ডেফিনেটলি আমাদের জন্য এগুলো আসলে ইতিবাচক হতে পারে। আমাদের এখানে এশিয়া কাপ প্রসঙ্গে একটি সভা ছিল, তখনই তিনি অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন। আপনি প্রথমেই একটি প্রশ্ন করেছেন যে একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, একই সঙ্গে তিনি বোর্ড সভাপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, একই সঙ্গে তিনি বোর্ড সভাপতি। আমাদের দেশেও কিন্তু এক সময়ে ক্রীড়া মন্ত্রী বা এটা হতে পারে, কিন্তু আমি যেটা জানতে চাইছি যে তারপরও সরকারের সিদ্ধান্তের মানে ব্যাখ্যাটা কি আসলে? না, এটা হতে পারে, এই জায়গাটায় আমরা আসি। আইসিসি কিন্তু সম্পূর্ণ বলে সরকারের প্রভাব মুক্ত থাকতে হবে। তো সরকারের একজন মন্ত্রী যদি বোর্ড সভাপতি পদে আসীন থাকেন, এটা পাকিস্তানি হোক বা বাংলাদেশে হোক, যে দেশে হোক, তাহলে তো সরকার এবং শাসিত প্রতিষ্ঠান ক্রিকেট বোর্ড একাকার হয়ে গেল। তাহলে আমরা আন্তর্জাতিক সংস্থার যে নিয়ম, সেটা তো আমরা এখানেই কিন্তু মানছি না। আবার এখানে একটি আপনার জিনিস উল্লেখ করা প্রয়োজন, আইসিসি কখনো আপনার কনস্টিটিউশনকে কখনো ইন্টারাপ্ট করে না। আপনি স্বাধীনভাবে চলবেন নিজের গঠনতন্ত্র অনুযায়ী। বাংলাদেশের গঠনতন্ত্রে কিন্তু আসলে এই ধরনের কিন্তু উল্লেখ নেই, বাট আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে সেটার সঙ্গে কিন্তু এটা পরিপন্থী। আমরা যে আলোচনায় ছিলাম, পাকিস্তানের সঙ্গে আমাদের রাজনৈতিক সম্পর্কের যে উঠানামাই করুক, ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু পাকিস্তান আমাদের সঙ্গে অনেক বেশি নিবিড় সম্পর্ক ছিল। অনুরূপভাবে আমরা যদি বলি যে পাকিস্তানের নিরাপত্তা ইস্যুতে ক্রিকেটটা দীর্ঘদিন কিন্তু বন্ধ ছিল,
তখন কিন্তু পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি টেস্ট প্লেয়িং কান্ট্রিগুলোকে যেরকম অনুরোধ করেছিল, ওই সময়টা যদি আপনি খেয়াল করেন যে প্লিজ ভিজিট টু পাকিস্তান, আমরা আমাদের নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করব, বাংলাদেশে পাকিস্তানের ক্রিকেটটা আবার তারা হোমে শুরু করতে চায়। তখন যখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া তারা কিন্তু তাদের এই জায়গাটাতে যথাযথভাবে সমর্থন করেনি দীর্ঘদিন ক্রিকেট বন্ধ থাকার পরেও। বাংলাদেশ ক্রিকেট কিন্তু কিছুদিন তাদের সিকিউরিটি নিয়ে কনসার্ন থাকার পর কিন্তু প্রথমে নারী ক্রিকেট টিম, পরবর্তীতে আমাদের পুরুষ ক্রিকেট টিম, দুটোই টিম কিন্তু পাঠিয়েছিল। কাজে ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের সঙ্গে আমাদের যে সম্পর্কটা সেটা কিন্তু আমি বলবো যে নিবিড় এবং অনেক বেশি ঘনিষ্ঠ ছিল। চমৎকার। শামসুল রিটন কিছু জানতে চাইবেন? দেবব্রত পাল। উনি তো অনেক সাহসী মানুষ, তো যাই হোক, অনেক সাহসে খুব ক্লিয়ার অনেকগুলো কথা বললেন। আসলে এই ক্রিকেট রাজনীতির বাইরে থাকা দরকার, এটা প্রত্যাশা, কিন্তু বাস্তবতা হচ্ছে যে একসময় অস্ট্রেলিয়া আর রিসেন্ট পাস্ট, বিশেষ করে গত 2 দশকে ইন্ডিয়ার কাছ থেকে সারা ক্রিকেট বিশ্ব যেই অভিজ্ঞতাগুলো অর্জন করছে, এখানে এটা বলা বাহুল্য। মাত্র 15 দিন পরে টি-20 শুরু হবে এবং টি-20 আমাদের মতো দেশগুলোতে হিউজ জনপ্রিয়। এটা শুধুমাত্র ভেন্যু হিসেবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা আছে, কিন্তু এটা তো আসলে তাদের হোম গ্রাউন্ডে, তাদের হোম কোনো নিজস্ব কোনো লিগ না। এইটা আইসিসি যে সিদ্ধান্তটি নিল, আমাদের শুধু খেলা দেখলেই তো হবে না। আমি দেবব্রতকে জিজ্ঞেস করব যে আমাদের আসলে কমিউনিকেশন ম্যানেজমেন্ট কি ক্রিকেট সিস্টেমের সঙ্গে নাই? মানে আপনি মিলিয়ন মিলিয়ন মানুষ বাংলাদেশকে এখন সাপোর্ট করছে, কারণ বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ডের পার্ট, এটা শুধুমাত্র এখন রিজিওনাল কোনো, গোটা বিশ্বে তাদের সমর্থক আছে। তাহলে আমাদের কমিউনিকেশন ম্যানেজমেন্ট, আমরা তো সব সময় দেখছি সব টাইগার হয়ে সারা বিশ্বে খেলা দেখতে যাচ্ছে, সারা বিশ্বে আমাদের মানুষ আছে, অন্যরাও আমাদেরকে নানা রকমের সাপোর্ট করছে। তো সেই ক্ষেত্রে আমরা কি ক্রিকেট ওয়ার্ল্ডকে নাড়া দেওয়ার জন্য, বিশেষ করে সোশ্যাল মিডিয়া অনেক বড় ইম্প্যাক্ট তৈরি করে, এখানে শুধুমাত্র ইন্ডিয়ান ইন্টারনাল ম্যাটার তো না, তা আমরা কি সে জায়গাটাতে আসলে এমটি? কারণ আমরা কিন্তু দেখি বিশ্বের বিভিন্ন দেশে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রশ্নটা আসলে ইন্টারন্যাশনাল সাপোর্ট যেটা। একেবারেই যদি সরাসরি বলি যে বাংলাদেশের কমিউনিকেশন উইথ দ্য ওয়ার্ল্ড ক্রিকেট এরিনা, হ্যাঁ আমার কাছে মনে হয় এটা একেবারেই কিন্তু শূন্যে রয়েছে। আপনি তো একটি জিনিস সহজে দেখতে বোঝা যায়, আমরা যখন টেস্ট স্ট্যাটাস পাই, আপনার নিশ্চয়ই মনে আছে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পূর্বে কিন্তু টেস্ট স্ট্যাটাসের মূল যেটা মুখ্য ভূমিকা রেখেছিল, আপনার বাংলাদেশে প্রায় 9টা টেস্ট প্লেয়িং কান্ট্রি নিয়ে আমরা একটা টুর্নামেন্ট করেছিলাম, যেখানে অত্যন্ত দর্শকপ্রিয়তা পেয়েছিল ওই টুর্নামেন্টটিতে, যা আমাদেরকে আপনার পরবর্তী টেস্ট স্ট্যাটাসের উত্তরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ওই টুর্নামেন্টটা। আমাদের মানে ভারতের ক্রিকেটের মূল শক্তি কি? তাদের দর্শক, তাদের দর্শকপ্রিয়তা। আমাদের ক্রিকেটের মূল শক্তি কিন্তু মাঠের পারফরমেন্সের থেকে আমি মনে করি যে দর্শক। এই দর্শকের ফলেই কিন্তু আমরা বলি যে আমাদের এখানে আপনার বিনিয়োগ বলি, আইসিসির দৃষ্টিভঙ্গি বলি, কারণ আমরা যদি দেখি যে আফটার টেস্ট এটা 2000 সাল থেকে শুরু করে আজকে 2 যুগের অধিক সময় হয়েছে, আমাদের ক্রিকেটারদের পারফরমেন্স যতটুকু আপনার আশা করেছিলাম ঠিক কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি। বাট ক্রিকেট বোর্ডের রেভিনিউর কিন্তু আপনার উত্তরণ ঘটেছে। তার মানে কি? তার মানে আমাদের পারফরমেন্সের উত্তরণ না ঘটলেও ক্রিকেট বোর্ডের রেভিনিউ উত্তরণ ঘটেছে, বিকজ আইসিসিতে আমাদেরকে প্রয়োজন, আইসিসির আমাদেরকে প্রয়োজন রয়েছে, বিকজ আমাদের প্রায় 20 কোটি মানুষের একটি দেশ, এখানে ক্রিকেট অনেক বেশি জনপ্রিয়। এই যে আপনি বলেন যে কমিউনিকেশনের যে দক্ষতা আমাদের গ্লোবালি সেটা শূন্যের কাছাকাছি, এটা কেন আসলে? আসলে বাংলাদেশ একটা টেস্ট প্লেয়িং কান্ট্রি হিসেবে গত 2 যুগ পার হলেও এটা কোনো প্রশাসনিক কাঠামোর কোনো বিন্দুমাত্র পেশাদারিত্ব এখানে কিন্তু দাঁড়ায়নি। আপনি দেখেন আমরা বিপিএল আয়োজন করছি কত বছর যাবত, এখনো আমরা নানান ধরনের কিন্তু কথা শুনছি, নানান ধরনের বক্তব্যের পরও আপনি দেখবেন গতকালকে বিপিএল এর যে ম্যাচ হয়ে গেল, প্রায় দর্শক কিন্তু প্রচুর দর্শক ছিল এবং মাঠের বাইরেও প্রচুর দর্শক ছিল। যেই টুর্নামেন্টটা আমরা আরো বেশি আড়ম্বরপূর্ণ এবং স্বচ্ছতা সত্তার সঙ্গে করতে পারতাম, সেই জায়গায় আমরা কাছাকাছি পৌঁছাতে পারিনি, তারপরেও কিন্তু দর্শকরা কিন্তু মাঠে আসছে। তার মানে কি? ক্রিকেটের প্রতি দর্শকদের অনুভব রয়েছে, ক্রিকেটের একটি টান কিন্তু রয়েছে। এখন আমরা একদম সময়টা শেষ, আমি অনেক ধন্যবাদ। আপনি যেই কথাটা বলেছেন, জি
আপনাকে অনেক ধন্যবাদ দেবব্রত পাল, আমার হাতে যে সময় থাকলে আমাদের আরেকটা দেশে দীর্ঘ পেশাদারিত্বের করতাম। পর্যায়ে পৌঁছানো। অনেক ধন্যবাদ। এবং আমরা আসলে আমাদের অনেকগুলো জায়গা আপনার কথা থেকে স্পষ্ট হলো। প্রথমত পাকিস্তানের ক্রিকেটের সাথে আমাদের যে ক্রিকেটের যে সুসম্পর্কটা সেটা একটা দীর্ঘ সময়ের, কিন্তু এখন এই মুহূর্তে আসলে পাকিস্তান কি করে সেটা একটা বড় দেখার বিষয়, কিন্তু সেটা যে আমাদের ক্রিকেটের ফিউচারের জন্য আবার অনেক বড় কিছু হবে সেটাও না। আমাদের যে কমিউনিকেশন স্ট্র্যাটেজি আছে দুর্বলতা, সেটাকে সক্ষম করতে হবে এবং প্রশাসনিক কাঠামোটাকে শক্ত করতে Hope হবে। for the best. হ্যাঁ, শামসুল ইসলাম, 1 মিনিটের জন্য আপনার একটা মন্তব্য নিয়ে আলাপটা শেষ করব। আমরা আমার গত মনে হয় যে বছর ফুটবলে আমরা দেখেছি জি। ফিফা কিন্তু ভেরি সেনসিটিভ অ্যাবাউট রেসিজম। আজকে আইসিসির সামনে পরীক্ষা যে মোস্তাফিজের মতো বিশ্ব ক্রিকেটের একটা নায়ককে অ্যান্ড বাংলাদেশকে যেভাবে অযৌক্তিকভাবে, এবং এখানে ডেফিনেটলি কমিউনাল একটা ইস্যু আসতে পারে, কারণ ইন্ডিয়া ঘন ঘন শুধুমাত্র এখানে হিন্দু নির্যাতনের কথা বলছে, এটা প্র্যাকটিক্যালি কোনো ভিত্তি নাই এবং এটা প্রমাণিত হচ্ছে বিভিন্ন তথ্য দ্বারা। সো ইন্ডিয়ান গভর্নমেন্ট, আইসিসির এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের যে ঘটনাগুলো হচ্ছে, এটা ফিফা যেভাবে রেসিজমকে ফেস করে, এখানে কিন্তু আইসিসি ব্যর্থ হচ্ছে এবং তারা কমিউনাল বিহেভিয়ারকে তারা কিন্তু প্রশ্রয় দিচ্ছে। করতে পারি আমরা? ইন্ডিয়া, আমরা যেটা করতে পারি, মিলিয়ন্স অফ আমাদের যে ভিউয়াররা আছে, আমাদের যে দর্শকরা আছে, ভাইরা আছে সারা পৃথিবী, তারা তাদের বন্ধুদের নিয়ে লেখালেখি করতে পারে এবং এটাকে ইস্যু বানাতে পারে যে তুমি পলিটিক্স করছো। এবং ইন্ডিয়া ঠিক অস্ট্রেলিয়া যেভাবে রেসিজম প্র্যাকটিস করতো ক্রিকেটের মধ্যে, তারা অলরেডি ওয়াস্ট আউট অ্যান্ড ইয়োর কমিউনাল বিহেভিয়ার উইল বি অলসো ওয়াস্ট আউট। বাট প্লিজ ওয়েক আপ আইসিসি, লিখতে হবে, লেখা ভেরি ইম্পর্টেন্ট। এবং ওয়ার্ল্ডকে, যেহেতু আমরা ওয়ার্ল্ড ক্রিকেটের পার্ট, এই শক্তিটাকে, ক্ষমতাটাকে ব্যবহার করতে হবে ক্রিকেটকে তার মানে শান্তি এবং পৃথিবীর যে ডিপ্লোমেসির প্রান্তে শান্তির জন্য বাংলাদেশের ব্যবহার করা। সমর্থকরা আছে তারা তাদের জায়গায় ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে আইসিসির অন্তত নোংরা ব্যবহারের বিরুদ্ধে হ্যাঁ ক্ষোভ জানাতে পারে। অবশ্যই সলিডারিটি নিয়ে আসতে পারে ক্রিকেট ওয়ার্ল্ডে। অনেক ধন্যবাদ এই চমৎকার পরামর্শটা নিয়ে আলাপটা শেষ করছি, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এত দীর্ঘ সময় সাথে থাকার জন্য। আগামীকাল দেখা হবে একাত্তর জানালের নতুন ইস্যু নিয়ে, সাথে থাকবেন।